আজকে আমরা যে বিষয়ে পড়ব সেটা হচ্ছে ক্লাস 6 এর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বা স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার একটা অধ্যায়, যার নাম হচ্ছে বিপর্যয় মোকাবিলার শিক্ষা। তো আমরা বিপর্যয় মোকাবিলার শিক্ষা পড়ব। তো আগে জানবো বিপর্যয় কি। আর একটুখানি ভালো করে যদি আমরা জানতে চাই তাহলে বিপর্যয় একটু পরে জানবো। তার আগে বিপর্যয়ের উৎস, কিভাবে এলো এই বিপর্যয় বা কোথা থেকে বিপর্যয় আসে, সেটা একটুখানি যদি আমরা জানি তাহলে আমাদের কাছে আরো বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আমরা একটা শব্দ আলোচনা করব, দুর্যোগ। কি এই দুর্যোগ বা কাকে বলে দুর্যোগ, এটা আগে প্রথমে একটুখানি আমাদের কাছে পরিষ্কার করে দিই। দুর্যোগ হলো মানুষ বা প্রকৃতি তৈরি এমন কিছু বিপজ্জনক ঘটনা যা থেকে সরাসরি মানুষের জীবনে বিপদ আসতে পারে বা যার প্রভাবে পরবর্তীকালে মানুষ, সমাজ তথা পরিবেশের ক্ষয়ক্ষতির একটা বিরাট সম্ভাবনা থেকে যায়। কি সেই মানুষের তৈরি বা প্রকৃতি সৃষ্ট ঘটনা? যেমন আমরা জানি ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প, এই সমস্ত জলোচ্ছ্বাস, সুনামি, এই সমস্ত ঘটনাগুলোকে বলা হয় দুর্যোগ। অর্থাৎ এই ঘটনাগুলো কখনো কখনো প্রকৃতি, বেশিরভাগ সময় প্রকৃতি থেকে সৃষ্টি হয়, আবার কখনো কখনো মানুষের দ্বারাও তৈরি হয়। কিভাবে প্রকৃতি থেকে সৃষ্টি হয়? আমরা জানি যে হঠাৎ প্রচুর বৃষ্টিপাত ওপরে, তার ফলে বন্যা দেখা দিতে পারে। বন্যা দেখা দিলে আমাদের জনজীবনে একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা জানি যে প্রচুর পরিমাণে শস্যের ক্ষতি হয়, ঘরবাড়ি ভেসে যায়, অনেক মানুষ জলে ডুবে মারা যায় বা অনেকে বিপদে পড়ে। বিশেষ করে যারা শিশু বা বৃদ্ধ থাকে বা যারা বাড়িতে চলাফেরা করতে পারে না, কিছু বলতে পারে না, তাদের পক্ষে খুবই বিপজ্জনক। ঘূর্ণিঝড়, অকস্মাৎ হঠাৎ ঘূর্ণিঝড় উঠলো, প্রকৃতির দ্বারাই সৃষ্টি হয় মূলত, তার ফলেও ক্ষয়ক্ষতি হতে পারে। ভূমিকম্প হলে ক্ষতি হতে পারে। এই ভূমিকম্প তৈরি করার ক্ষেত্রে কিন্তু মানুষের একটা ভূমিকা থাকে, শুধু প্রাকৃতিক কারণেই সবসময় হয় না। কিভাবে সেটা সম্ভব? প্রাকৃতিক কারণে তো হয়, সেই সঙ্গে আমরা পরে পড়বো যে ভূমিকম্প কিভাবে হয় বা কাকে বলে। তো তার আগে আরেকটুখানি আমরা জানি যে মানুষের দ্বারাও ভূমিকম্প সৃষ্টি হতে পারে। কিভাবে না, আমরা জানি যে পাহাড়ি এলাকায়, দূরবর্তী অঞ্চলে যেখানে সিমেন্ট তৈরি করা হয় বিশেষত, সেখানে যে বড় বড় পাথরের চাই, সেগুলোকে বড় বড় ডেনামাইট দিয়ে ফাটানো হয়। তো ওই ডেনামাইট যখন ব্লাস্ট করানো হয় তখন কিন্তু সেই যে এলাকাতে বা যে অঞ্চলে ব্লাস্ট করানো হচ্ছে সেই এলাকার বেশ কিছু দূরবর্তী অঞ্চল দিয়ে কিন্তু একটা ভূমিকম্প অনুভূত হয়। তার ফলেও সেই আশেপাশে যদি কোনো ঘরবাড়ি থাকে বা কোনো দুর্বল পরিকাঠামো থাকে তাহলে সেগুলো ভেঙে পড়তে পারে এবং তার থেকেও মানুষের জনজীবন বিপর্যস্ত হতে পারে। অর্থাৎ দুর্যোগ এমন একটি ঘটনা যেটা মানুষ বা প্রকৃতি যেভাবে দুরকমভাবেই সৃষ্টি হতে পারে এবং তার ফলে কখনো কখনো সরাসরি আমাদের জীবনে বিপদ আসে, আবার কখনো কখনো বিপদ কম হলেও সেটা জনজীবনকে কিছুদিনের জন্য হলেও বিপর্যস্ত করে তোলে। এবার আমরা পরের একটা পয়েন্টে আসি, সেটা হচ্ছে বিপন্নতা। বিপন্নতা যা আসে মূলত বিপদ থেকে, অর্থাৎ যে যত বেশি বিপদে পড়ে সে তত বেশি বিপন্ন। যদি আমরা এক কথায় বলি, মানুষ যখন বিপদে পড়ে তখন তার বিপন্নতা আসে। অর্থাৎ আমরা যদি কোনো প্রাকৃতিক কারণে বা দুর্যোগের কারণে যদি বিপদে পড়ি বা যে কোনো কারণে বিপদে পড়ি, তার সেই অবস্থাটাকেই বলা হয় মানুষের জীবনে বিপন্নতা। যেমন শিশু এবং বৃদ্ধরা দেখেছি আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় সব থেকে বেশি বিপদে পড়ে। অর্থাৎ হঠাৎ করে ঘূর্ণিঝড় উঠলো, বাইরে কেউ আছে, কোনো বৃদ্ধ বা শিশু দৌড় মেরে সে ঘরে ঢুকবে, সেই ক্ষমতা তার নেই। কারো হেল্প নিয়ে বা কেউ তাকে সরিয়ে দিলে তবেই সে যেতে সক্ষম। অর্থাৎ শিশু এবং বৃদ্ধদের জীবনে বিপদ বেশি, তাই তাদের জীবনে বিপন্নতাও বেশি। তারপর আসে আমরা আরেকটা শব্দ, সেটা হচ্ছে ঝুঁকি। যদি কোনো ঘটনায় আমরা দেখি যে মানুষের জীবন বা কোনো সম্পত্তি বা পরিবেশের
নষ্ট হওয়ার বা ক্ষতির সম্ভাবনা থাকে তাহলেই আমরা বলি যে সেই ঘটনায় ঝুঁকি থাকে। যেমন আমরা যদি ঘূর্ণিঝড়ের কথা বলি বা বন্যার কথা বলি, হঠাৎ বন্যা দেখা দিল এবং বন্যায় যদি আমরা আগে থেকে সতর্কতা কোনো অবলম্বন না করি, কোনো ব্যবস্থা গ্রহণ না করি, তাহলে কিন্তু সেই বন্যায় আমাদের ক্ষতির সম্ভাবনা বা একটা ঝুঁকি থেকে যায়। যদি আমরা সতর্কতা অবলম্বন করতে পারি তাহলে আমাদের জীবনে কিন্তু ঝুঁকির পরিমাণও কমবে। অর্থাৎ আমরা আগে থেকেই জানতে পারলাম যে আগামীকাল বন্যা হবে, সেই অনুযায়ী আমরা কোনো বড় পাকা ঘরে শেল্টার নিলাম, একটু দোতলার দিকে শেল্টার নিলাম, কাঁচা বা দুর্বল যদি কোনো ঘর থাকে সেগুলোকে যথাসম্ভব মেরামতির ব্যবস্থা করলাম, বাড়ির যা বৃদ্ধরা আছে বা যা সম্পত্তি আছে, কোনো দরকারি কাগজপত্র আছে, সেগুলোকে তাড়াতাড়ি কোনো পাকা ঘরের উঁচু কোনো দোতলায় বা কোনো শক্ত শেল্টারে সেই জায়গায় যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে সেই ক্ষতির সম্ভাবনার হাত থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। অর্থাৎ আমাদের জীবনে তখন কিন্তু আর সেই বন্যা থেকে ঝুঁকির পরিমাণ কিছুটা কমবে। আর যদি আমরা এই ব্যবস্থাগুলো বা সতর্কতা নিই তাহলে কিন্তু আমাদের ক্ষতির সম্ভাবনা থেকে যায়, অর্থাৎ ঝুঁকির একটা সম্ভাবনা থেকে গেল, একটা ঝুঁকি থেকে গেল ক্ষতি। এবার আসি আজকে আমাদের মূল যে আলোচ্য বিষয় বা যেটা টপিক রয়েছে সেটা বিপর্যয়। সহজ কথায় বিপর্যয় বলতে বোঝায় আমরা যখন কোনো দুর্যোগ বা কোনো বিপদের মোকাবিলা করতে সক্ষম না হই, তখন আমাদের জীবনে যে অবস্থা তৈরি হয় বা যে বিপদের সম্ভাবনা তৈরি হয় সেটাকেই বলা হয় বিপর্যয়। একটু উদাহরণ দিলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন আমরা একটু আগে বললাম যে দুর্যোগ হলো ঘূর্ণিঝড় বা বন্যা বা ভূমিকম্প বা জলোচ্ছ্বাস। তো এই ঘটনাগুলো যদি ঘটে আমাদের জীবনে তাহলে কিন্তু আমরা সরাসরি এর মোকাবিলা করতে অনেক সময় ব্যর্থ হই বা সক্ষম হইনি, বা আরো বলতে পারি আমরা যতক্ষণ না বাইরে থেকে কোনো সাহায্য আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই বিপদ থেকে উদ্ধার হতে পারি না। এই যে ঘটনাটা ঘটলো তার ফলে আমাদের জীবনে যে বিপদ সংকুল অবস্থা তৈরি হলো তাকে বলা হয় বিপর্যয়। অর্থাৎ আমরা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে, অর্থাৎ কোনো ভূমিকম্প বা ঘূর্ণিঝড়ের কারণে হয়তো বাড়ি থেকে বেরোতে পারলাম না, বা বন্যার জলে ঘর থেকে পশু পাখি বা বৃদ্ধ এবং শিশুদের নিয়ে বাইরে কোনো শেল্টারে তাড়াতাড়ি আসতে পারলাম না, অকস্মাৎ সেই ভূমিকম্প বা বিশেষ করে ভূমিকম্প না জেনেই আসে, মানে তার কোনো আগাম বার্তা আমাদের কাছে পাইনি আমরা, ঘূর্ণিঝড় বা ভূমিকম্পের কথা, এই বন্যার কথা যেমন জানতে পারি, ভূমিকম্প কিন্তু আগাম বার্তা পাওয়া খুব কঠিন বিষয়। এখনো পর্যন্ত সেরকম কোনো পদ্ধতি আমাদের আবিষ্কার হয়নি, ফলে অকস্মাতই হয় বা হঠাৎই হয়ে যায়। তো সেই সব ক্ষেত্রে যদি এরকম বড় বন্যা দেখা যায়, দেখা গেল বিশাল বড় বন্যা হয়েছে এবং সেই বন্যার প্রকোপ কমতে প্রায় 1 মাস 2 মাস সময় লেগে গেল, অর্থাৎ সেই সময় মানুষের জীবনে কিন্তু একটা বিপদ সংকট পরিস্থিতি তৈরি হলো। তারা কোনো কাজ করতে পারছে না, খাবার জোগান পাচ্ছে না, জলের সমস্যা, শৌচাগারের সমস্যা, ইলেকট্রিকের সমস্যা, সমস্ত কিছু, যাতায়াতের সমস্যা, পরিবহন ব্যবস্থার সমস্যা। এই যে একটা ভয়াবহ জনজীবন বিপর্যস্তমূলক পরিস্থিতির শিকার হলো মানুষ, এই ঘটনাটাকেই বা এই অবস্থাটাকেই বলা হয় বিপর্যয়। এবং বাইরে থেকে যতক্ষণ না সেই কোনো সাহায্য আসছে সেই এরিয়ার বা অঞ্চলের মানুষের, ততক্ষণ পর্যন্ত কিন্তু বিপর্যয় থেকে বেঁচে ওঠার বা মোকাবিলা করার ক্ষমতা মানুষের কাছে থাকে না। এবার আমরা যাই দুর্যোগ আর বিপর্যয়। এই বিপর্যয় এবং দুর্যোগ কাছাকাছি দুটি শব্দ এবং এরা একে অপরের সঙ্গে রিলেটেড, কিন্তু তা সত্ত্বেও দুজনের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। আমরা এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য। অর্থাৎ দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য। প্রথম আমরা একটা পয়েন্ট আলোচনা করবো, আমরা পয়েন্ট করে করে এগুলো লিখবো পরীক্ষার সময় যখন লিখবো, অন্তত যদি 2 নম্বর থাকে অন্তত মিনিমাম 3 থেকে 4টে পয়েন্ট লিখতে চেষ্টা করব। প্রথম যেটা পয়েন্ট লিখবো সেটা হচ্ছে আমরা লিখবো যে সব বিপর্যয় কিন্তু দুর্যোগ থেকে আসে, অর্থাৎ বিপর্যয় যখন আমাদের জীবনে আসে সেটার উৎসস্থল হচ্ছে দুর্যোগ। আবার সব দুর্যোগ যখন হয় তখন কিন্তু বিপর্যয় আসতেও পারে, নাও পারে। উদাহরণ দিই, দেখা গেল কোনো সমুদ্র তীরবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড় একটা দুর্যোগ, কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার ফলে সমুদ্র তীরবর্তী অঞ্চলে
জনজীবন বিপর্যয়গ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ আমরা জানি যে নদীর তীরবর্তী অঞ্চল বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল যেগুলো আছে সেই জায়গাগুলোতে জনবসতি খুব একটা বেশি থাকে না, ফলে বাড়িঘরের তৈরির সম্ভাবনা কম, ফলে সেই জায়গাগুলো কিন্তু ক্ষতির সম্ভাবনা কম থাকে। যা ঝড় আসলো সব সমুদ্রের উপকূলেই আছড়ে পড়লো, তাতে যা যেটুকু সামান্য ক্ষতি হলো। অর্থাৎ এই দুর্যোগের ক্ষেত্রে দেখা গেল যে বিপর্যয়ের পরিমাণটা কম। অর্থাৎ দুর্যোগ যদি একটু মাত্রা কম হয় তাহলে বিপর্যয়ের মাত্রাও কিন্তু কমে যেতে পারে, বা বিপর্যয় নাও আসতে পারে। 2-3 দিন একটু অসুবিধা হলো, তারপর আবার যা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়। কখনো কখনো আবার কিন্তু দুর্যোগের মাত্রা যদি বেড়ে যায় তাহলে বিপর্যয়ের মাত্রাও কিন্তু বাড়তে পারে। দেখা গেল প্রচুর পরিমাণে বন্যা হয়েছে কোনো জনবসতিপূর্ণ এলাকায়, ফলে সেই জায়গার মানুষের জনজীবন দেখা গেল 1 মাস বা 2 মাস, 30 দিন বা 40 দিনের জন্য বিপর্যস্ত হলো। যতক্ষণ না জল না কমছে, মানুষের যাতায়াতের অসুবিধা, খাবার পানীয় জলের অসুবিধা, খাদ্যের অসুবিধা, এই সমস্ত কিছু সমস্যা হতে পারে। তারপরে আমরা আসি 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে বিপর্যয় হলো দুর্যোগের কারণ। দুর্যোগ হলো বিপর্যয়ের কারণ, আর বিপর্যয় হলো দুর্যোগের ফল। এই পয়েন্টটা আমাদের কাছে খুব মাথায় রাখতে হবে ভালো করে, যে দুর্যোগ হলো বিপর্যয়ের কারণ। অর্থাৎ বিপর্যয় যদি সৃষ্টি হয় কেন বলি, তাহলে তার কারণ হচ্ছে দুর্যোগ। আর বিপর্যয় হলো দুর্যোগের ফল, অর্থাৎ যদি দুর্যোগ তৈরি হয় তার ফলস্বরূপ বিপর্যয় হতে পারে, আসতে পারে, হতেও পারে, আবার কখনো কখনো নাও হতে পারে। দুর্যোগের ফলে আরেকটি পার্থক্য আমরা করি, 3 নম্বর, দুর্যোগের ফলে মানুষের জীবনে ক্ষয়ক্ষতির পরিমাণ সাময়িক হয়, কিন্তু বিপর্যয় যদি আসে তাহলে মানুষের জীবনে ক্ষয়ক্ষতি বা বিপন্নতার পরিমাণ কিন্তু অনেক দীর্ঘ হয় বা বেশি হয়। যেমন উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে দুর্যোগ অর্থাৎ হঠাৎ কোনো ঘূর্ণিঝড় হচ্ছে হালকা কিছু, তার ফলে সাময়িকভাবে হয়তো কিছু জিনিসপত্র, কিছু গাছ বা রাস্তায় ইলেকট্রিক পোল ভেঙে পড়েছে, পরের দিন হয়তো আবার সেই ইলেকট্রিক পোল মেরামত করে দেওয়া সম্ভব হবে, অর্থাৎ সাময়িক একটা ক্ষতি হলো। কিন্তু যদি বিপর্যয় আসে মানুষের জীবনে তাহলে এটা কিন্তু সাময়িক হয় না, এটা সবসময় খুব লেন্দি হয়, দীর্ঘমেয়াদী হয়। অর্থাৎ প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়েছে কোনো অঞ্চলে, এবং সেই অঞ্চলে বড় বড় বাড়ি, মন্দির, প্রাসাদ, সেগুলো সব ভেঙে চাপা পড়ে গেছে, তার মধ্যে হয়তো মানুষও মারা গেছে, চাপা পড়ে গেছে। এবার এই সেই জায়গায় রাস্তাঘাটের উপরে ইলেকট্রিক পোল, তার ছিঁড়ে পড়েছে, এই সমস্ত কিছু ঘটার ফলে একটা জনজীবন বিপর্যস্ত হয়, তাদের যোগাযোগ বন্ধ, কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না, কোনো নিউজ মানুষ দেখতে পাচ্ছে না, এই সমস্ত প্রবলেমের মধ্যে পড়ে। অর্থাৎ সেক্ষেত্রে দেখা গেল যে বিপর্যয় কিন্তু অনেক দিনব্যাপী চলতে পারে। দুর্যোগের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য হতে পারে, কিন্তু বিপর্যয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ অধিক হয়, অর্থাৎ অনেক বেশি হয়। যেমন আমরা যদি বলি, হঠাৎ সামান্য একটা ঘূর্ণিঝড় বা অল্প একটুখানি জল বাড়লো, বন্যা হলো, ফলে নদীর তীরবর্তী যে অঞ্চল, বসতি অঞ্চল, সেখানে হয়তো সাময়িকভাবে মানুষের জীবনে একটা বিপন্নতা আসে, কিন্তু বিপর্যয়ের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়। আমি বলেছিলাম আগে যে বিপর্যয় যখন আসে তার পরিমাণটা দেখা গেল যে 30 দিন, 20 দিন, 40 দিন এরকম যদি সময় লাগে, তার মানে কি সেই জায়গাটায় প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। মানুষের স্বাভাবিক জীবন ছন্দে ফিরে আসতে গেলে অনেকটা সময় লাগবে। তাদের বাড়িঘর ভেঙে গেছে, তাদের খাদ্যশস্য নষ্ট হয়েছে, কোনো দামি জিনিসপত্র বা ডকুমেন্ট নষ্ট হয়ে গেছে, হয়তো বাড়ির নিচে চাপা পড়ে গেছে, শিশু বা বৃদ্ধ যারা চলাফেরা করতে পারেনি বা স্বাভাবিক মানুষ, তারাও বাড়ির নিচে চাপা পড়তে পারে, যে মারা যেতে পারে, জীবনহানি ঘটার একটা সম্ভাবনা থেকে যায়। ফলে বিপর্যয় কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ সবসময় অনেক বেশি হয়। তো আমরা এই যে দুর্যোগ কি কি বা কখন কোন বিষয়গুলো মূলত প্রাকৃতিক দুর্যোগ সেগুলো করলাম, এবং তার থেকে যে বিপর্যয় আসে বিপর্যয়গুলো সম্পর্কে জানলাম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে দুর্যোগ, তার মধ্যে গুলো আসে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, তার মধ্যে আমরা একটি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে মূলত এই অধ্যায়ে পড়ব, সেটা হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প সম্পর্কে আমরা এই টপিকটাই পড়ব। প্রথমে জানবো ভূমিকম্প কাকে বলে, অর্থাৎ সংজ্ঞা কি, ভূমিকম্পের সংজ্ঞা। অর্থাৎ কাকে বলে ভূমিকম্প সেটা জানবো।
ভূ অভ্যন্তরে হঠাৎ ভূ আলোড়নের ফলে যদি পৃথিবীর উপরিভাগের কোনো অংশ বা কোনো স্থান হঠাৎ কেঁপে ওঠে বা কম্পন অনুভূত হয়, তাহলে তাকে বলা হয় ভূমিকম্প। অর্থাৎ ভূ অভ্যন্তরে প্রবল ভূ আলোড়নের ফলে যে হঠাৎ তীব্র কম্পন অনুভূত হয় ভূ উপরিতলে বা ভূত্বকের উপরে, তখন তাকে বলা হয় ভূমিকম্প। মূলত যে অঞ্চলে ভূগর্ভের যে অঞ্চলে এই ভূমিকম্প উৎপন্ন হয় তাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র, আর ঠিক তার উপরে যে ভূমির উপরিভাগ থাকে সেই অঞ্চলটিকে বলা হয় উপকেন্দ্র। মূলত শব্দ তরঙ্গের মতো ভূমিকম্প যখন উৎপন্ন হয় তখন যে আমাদের ভূ অভ্যন্তরে যে পলির স্তরগুলো রয়েছে, অর্থাৎ শিলা রয়েছে স্তর ওয়াইজ, সেখানে দুরকমভাবে গতিবেগ তৈরি হয়। অর্থাৎ যেখানে নরম এবং স্তরীভূত শিলা রয়েছে সেখানে সেকেন্ডে 1.8 মিটার বেগে এই ভূমিকম্প কিন্তু ছড়িয়ে পড়তে পারে। অর্থাৎ শব্দ তরঙ্গ যেরকম একদম খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, সেরকমই ভূমিকম্প যেখানে নরম শিলা যে জায়গাগুলোতে বা স্তরীভূত শিলা দ্বারা গঠিত যে উপরিভাগটা, সেই জায়গায় সেকেন্ডে বললাম 1.8 মিটার গতিবেগে ছড়িয়ে পড়ে। আর যেখানে একটু শক্ত শিলা দ্বারা গঠিত যে অঞ্চলগুলো বা অভ্যন্তরগুলো, সেই অঞ্চলগুলোতে কিন্তু আবার ছড়িয়ে পড়ে সেকেন্ডে 8 মিটার গতিবেগে কিন্তু ছড়িয়ে পড়ে। এই ভূমিকম্পের মাত্রা কখনো বেশি হয় কখনো কম হয়, তবে একবারে সরাসরি মূলত তীব্র হওয়ার সম্ভাবনা কম থাকে। বেশ কয়েকটি ধাপে ধাপে হয় ভূমিকম্প। প্রথমে হয়তো একটু কম্পনের মাত্রা একটু কম হলো, তারপরে হয়তো খুব বেশি হলো, তারপর আবার হয়তো আস্তে একটু কম হলো, এইভাবে মূলত কম্পনগুলো অনুভূত হয়। ভূমিকম্পের যে শক্তি মাপা হয় তা মূলত রিক্টার স্কেলে ভূমিকম্পের শক্তি মাপা হয়, যেখানে 1 থেকে 9 এই মাত্রা অনুযায়ী ভূমিকম্পের শক্তি মাপা যায় এই স্কেলে। অর্থাৎ ভূমিকম্প কত শক্তিতে এলো, তীব্রতা, তার গতিবেগ কি আছে সেটা মাপার জন্য মূলত যে স্কেল ব্যবহার করা হয় তাকে বলা হয় রিক্টার স্কেল। একটা শর্ট কোশ্চেন হতে পারে, সেখানে 1 থেকে 9 এই মাত্রা থাকে। এই মাত্রা অনুযায়ী বোঝা যায় যে ভূমিকম্প কত, তার শক্তি কত ছিল, 1 ছিল না, 2 ছিল না, 3 ছিল, তাতে বোঝা যায় যে মাত্রাটা কত বেশি বা কত কম ছিল। আরেকটা হচ্ছে তীব্রতা মাপক যন্ত্র। ভূমিকম্পের যে তীব্রতা মাপা হয় সেটাকে বলা হয় সিসমোগ্রাফ। এটা একটা শর্ট কোশ্চেন, যে ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম, অর্থাৎ তার তীব্রতা কতখানি ছিল সেটা জানার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় সিসমোগ্রাফ। এবার আসি আমরা ভূমিকম্প হাত থেকে বাঁচার জন্য, ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতি তার থেকে বাঁচার জন্য কি কি সতর্কতা অবলম্বন করা যেতে পারে। মূলত যেটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে, বিশেষ করে আমাদের বর্তমান দিনে যে কোনো বড় স্ট্রাকচার, বিশেষ করে বাড়ি বা বিল্ডিং তৈরি করার বা আবাসন তৈরি করার ক্ষেত্রে যদি আমরা বৈজ্ঞানিক যে পরিমাপ পদ্ধতি সেই অনুযায়ী যদি আমরা নিয়ম মেনে বাড়িগুলো তৈরি করি, তাহলে কিন্তু ভূমিকম্পের হাত থেকে বাঁচার সম্ভাবনা থাকে। বিশেষ করে আমরা যে জায়গায় বাড়িগুলো তৈরি করা হয় সেই জায়গাগুলো মাটি পরীক্ষা করতে হবে, অর্থাৎ মাটিগুলো যেন নরম না থাকে। নতুন মাটি কোনো জায়গায় ফেলা হয়েছে এবং তার উপর কোনো ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভূমিকম্পের ফলে সেই বাড়ি ধসে যাওয়ার বা ভেঙে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা থাকে। ফলে যদি আমরা আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি মেনে মাটি পরীক্ষা করে সঠিকভাবে কোনো যদি ভিত্তিপ্রস্তর বা কোনো বড় বিল্ডিং নির্মাণ করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভূমিকম্পের হাত থেকে বাঁচা যায়। তো আমরা এটা একটা জাস্ট ভূমিকম্পের হাত থেকে বাঁচার জাস্ট একটা মূল পয়েন্ট করলাম। এছাড়া আরও অনেক সতর্কতা আমাদেরকে ভূমিকম্পের হাত থেকে বাঁচতে গেলে যদি আমরা অবলম্বন করি বা ভূমিকম্পের সময় সেই বিষয়গুলোকে মাথায় রাখি, তাহলে হয়তো ক্ষতির সম্ভাবনা কম হয়। এখানে যে বিদ্যালয়ে আমাদের এই শারীরিক শিক্ষা, স্বাস্থ্য শারীরিক শিক্ষা, এই বিপর্যয় বা ভূমিকম্পকে নিয়ে আসা হচ্ছে একটা টপিক, এর একটা আরেকটা মূল কারণ আছে। সেটা হচ্ছে এই ভূমিকম্প থেকে বাঁচার বা ভূমিকম্প হওয়ার পর তার থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর জন্য ছাত্রছাত্রীদের বা মানুষকে সাহায্য করার জন্য ছাত্রছাত্রীদের কিন্তু একটা ভূমিকা আছে। যেখানে আমরা একটা পয়েন্ট পাবো যে ভূমিকম্পের মোকাবিলায়
ছাত্রছাত্রীদের ভূমিকা। অর্থাৎ যদি ভূমিকম্প হয় তাহলে বিদ্যালয়ের স্টুডেন্ট যারা আছি বা ছাত্রছাত্রী যারা আছি তাহলে কিন্তু তারাও আমরা হেল্প করতে পারি। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন আমরা এই ধরনের কোনো কাজ করতে যাব, বিশেষ করে তোমরা স্টুডেন্টরা, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বা ভূমিকম্পের মোকাবিলা করার একটা প্রশিক্ষণ হয়। তো সেই সম্পর্কিত কিন্তু একটা প্রাথমিক জ্ঞান আমাদেরকে থাকতে হবে। যে ডিজাস্টার ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিংটা বা প্রশিক্ষণটা কিন্তু নেওয়া জরুরি, যেখান থেকে আমরা জানতে পারবো যে কীভাবে মোকাবিলা করতে পারি ভূমিকম্পের সময় বা ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে পারি। তারপরে আমরা কিন্তু এই কাজটা করতে পারি। তো ছাত্রছাত্রীরা কি কি ভূমিকা গ্রহণ করতে পারে? ছাত্রছাত্রীরা ট্রেনিংটা নেওয়ার পরে তারা যে সমস্ত কাজগুলো করতে পারে সেটা হচ্ছে, প্রথমত তারা করতে পারে যে অঞ্চলে ভূমিকম্প হয়েছে সেই অঞ্চলের সঙ্গে সঙ্গে যেহেতু এর আগাম কোনো বার্তা পাওয়া খুব একটা সুবিধা নয়, অর্থাৎ সেরকম কোনো পদ্ধতি এখনো আমাদের কাছে আবিষ্কার হয়নি। যেরকম আমরা আবহাওয়ার বার্তার মাধ্যমে ঘূর্ণিঝড় আসতে পারে জানতে পারি, বন্যা হতে পারে অনেকটা খবর তার আগে আমরা পেতে পারি, কিন্তু ভূমিকম্পের ক্ষেত্রে এরকম কোনো পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি। এর উৎপত্তি কিন্তু হঠাৎই বা আকস্মিকই হয়। ফলে এই ভূমিকম্প হওয়ার ক্ষেত্রে আগে থেকে কিন্তু যে সতর্কতা নিতে পারি সেটা হচ্ছে, বললাম, প্রযুক্তি মেনে যদি আমরা ঘরবাড়িগুলো তৈরি করি বা বড় বড় যে বিল্ডিংগুলো তৈরি হয়, ইমারতগুলো, সেগুলো যদি আমরা মেনে চলি, তাহলে ভূমিকম্প হলে হয়তো সেই এলাকায় ক্ষতির সম্ভাবনা বা ঘর ভেঙে পড়ার সম্ভাবনা একটু কম হয়। তো ভূমিকম্পের মোকাবিলায় হয়তো কোথাও ভূমিকম্প হয়েছে, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের যেটা ভূমিকা হতে পারে সেটা হচ্ছে তারা বিভিন্ন দলের ভাগ হয়ে যেতে পারে, একটা টিম তৈরি করবে, রেস্কিউ টিম। তো সেই দলের মধ্যে কিছু ছেলে মেয়ে যারা বিপদে পড়েছে, অর্থাৎ বাড়িঘর হয়তো ভেঙে পড়েছে, সেখানে মানুষদেরকে যারা আহত হয়েছে তাদেরকে স্ট্রেচারে করে নিয়ে আসা একটা মেডিকেল টিম, একটা রেস্কিউ টিম বৃদ্ধদের বা বাচ্চাদের তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা, খাদ্য সরবরাহ টিম, অর্থাৎ দেখা গেল 2 দিন বা 10 দিন সময় লাগছে, একটা বিরাট এরিয়া ধরে হয়েছে, তো মানুষকে খাদ্য, কিছু শুকনো খাবার জল সরবরাহ করা, পানীয় জল সরবরাহ করা টিম, অর্থাৎ যদি বিশুদ্ধ পানীয় জল, যেহেতু কল বা নলকূপ সমস্ত কিছু চাপা পড়ে যায়, ফলে জলের একটা সম্ভাবনা থাকে, সেই সমস্ত জল তাদেরকে পৌঁছে দেওয়া। এছাড়া বিভিন্ন জায়গায় যেন কোনো গুজব না রটে, ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো অনেকে ভয়ে বেশি বলে, এত হয়েছে অত হয়েছে, সেই গুজব যাতে কেউ না রটাতে পারে বা গুজবে কেউ কান না দেয়, সেই সম্পর্কে মানুষকে আশ্বস্ত করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ছাত্রছাত্রীরা অবলম্বন করতে পারে। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট করব, সেটা হচ্ছে ভূমিকম্পের সময় কি কি করা উচিত আর কি কি করা উচিত, বা কি কি করা যাবে আর কি কি করা যাবে না। ভূমিকম্পের সময় কি কি করা উচিত, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, কোশ্চেন আসতে পারে পরীক্ষার সময়, যে ভূমিকম্পের সময় আমাদের কি কি করা উচিত আর কি কি করা উচিত। তো আমরা যেটা প্রথম পড়বো, এর অনেকগুলো সাব পয়েন্ট আমরা লিখতে পারি। দেখা গেলো 3 নম্বরে এসছে কোশ্চেনটা বা 2 নম্বরে এসছে, অন্তত 4-5টা পয়েন্ট আমরা দেওয়ার চেষ্টা করবো, 1, 2, 3, 4 করে পরপর দেব। প্রথম আমরা যেটা দেবো, যদি কোনো জায়গায় ভূমিকম্প হয় তাহলে সঙ্গে সঙ্গে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, যে এরিয়ায় ভূমিকম্প হচ্ছে তাড়াতাড়ি যদি আমরা ঘরের মধ্যে অবস্থান করি, তাহলে ঘর থেকে যত দ্রুত সম্ভব ফাঁকা কোনো মাঠের মধ্যে দৌড়ে বের হয়ে যাওয়া, এবং গিয়ে সেখানে দৌড়াদৌড়ি না করা, সেখানে মাটির মধ্যে হাঁটু গেড়ে বসে মাথায় হাত রেখে বা কোনো একটা শেল্টার হাতে মাথার উপরে রাখা, যাতে কোনো কিছু উড়ে এসে আঘাত না লাগে, দিয়ে মাঠের মধ্যে বসে থাকে, এবং যতক্ষণ ভূমিকম্প চলছে ততক্ষণ সেখান থেকে অন্য কোথাও না যাওয়া। এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ভূমিকম্পের সময় সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি হুটোপাটা করে আমরা না নেমে ঘরের মধ্যে, যদি হয়তো বেরোতে পারলাম না, তাহলে কোনো শক্ত খাট বা টেবিলের নিচে হামাগুড়ি দিয়ে ঢুকে হাঁটু গেড়ে বসে মাথাটা হাঁটুর মধ্যে নিয়ে হাত মাথার উপরে দিয়ে আমরা কিন্তু শেল্টার নিতে পারি, তাহলে কিন্তু সম্ভব। 2 নম্বর, ভূমিকম্প হঠাৎ শুরু হয়ে গেছে জানতে পারলাম, তাহলে বাড়ির বাচ্চা বা বৃদ্ধ যারা আছে তাদেরকে তাড়াতাড়ি কোনো একটা শক্ত শেল্টার বা ফাঁকা জায়গায় নিয়ে যেতে হবে।
বাড়িতে বিদ্যুতের যে সুইচগুলো আছে, মেন সুইচটা চেষ্টা করতে হবে যদি বন্ধ করে দিতে পারি। যদি ভূমিকম্প চলছে তখন আর সুইচে হাত দেওয়ার দরকার নেই, হাত দিতে আমরা যাব না। গ্যাসের কোনো সিলিন্ডার অফ করতে যাব না। কোনো কাচের জানালা বা দরজা তার পাশে কিন্তু কখনোই অবস্থান আমরা করব না। এই সমস্ত অর্থাৎ কাছের কোনো জানলার কাছে কিন্তু আমরা গিয়ে বসবো না। টিভি, ফ্রিজ, এই সমস্ত বিষয়গুলো তখন আর ব্যবহার করব না যখন ভূমিকম্প চলছে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা অবলম্বন করি, অর্থাৎ সাবধানতা অবলম্বন করি, তাহলে কিন্তু আমরা ভূমিকম্পের ক্ষয়ক্ষতির হাত থেকে কিছুটা বাঁচতে পারবো। আর চেষ্টা করতে হবে যে বাড়িতে আমরা বসবাস করছি সেটা যেন প্রযুক্তি মেনে ভূমিকম্প নিয়ন্ত্রণকারী কোনো বাড়ি বা স্ট্রাকচারের মধ্যে থাকে, তাহলে কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা কম থাকে। এবার আমরা আরেকটা পয়েন্ট পড়বো, সেটা হচ্ছে ভূমিকম্পের সময় কি কি করা উচিত নয়। কি কি করা উচিত নয় এটাও আমরা পয়েন্ট করে করে লিখবো, 2 নম্বর বা 3 নম্বরে আসতে পারে। প্রথম পয়েন্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে ভূমিকম্পের সময় আমরা কোনো বিল্ডিং থেকে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামার চেষ্টা করব বা লিফটে ওঠার চেষ্টা করব না। এবং যখন সিঁড়ি দিয়ে নামছি সেটা হুটোপাটা না করে, এতে পড়ে যেতে পারি বা পদপিষ্ট হয়ে কেউ মারা যেতে পারে, আমরা লাইন দিয়ে আস্তে আস্তে নামার চেষ্টা করব। 2 নম্বর যেটা করব সেটা হচ্ছে সেটা হচ্ছে সেই সময় কোনো গ্যাস বা ওভেন বন্ধ করতে যাব না। 3 নম্বর যেটা কোনো ইলেকট্রিক সুইচ বা টিভি, ফ্রিজ এই সমস্ত কোনো মিডিয়ায় আমরা ইলেকট্রিক কোনো জিনিস চালাতেও যাব না বা বন্ধ করতেও যাব না। কোনো ঝুল বারান্দা আছে আমার সামনে বাড়ি, সেই ঝুল বারান্দা এবার এরকম কোনো রিস্কি কোনো প্লেস যদি থাকে তাহলে সেই জায়গায় দাঁড়াতে যাব না। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যখন ভূমিকম্প চলছে। এই বিষয়গুলো আমরা কিন্তু করব না, কোনো গুজব ছড়াবো না। তো এটা গেল আমাদের ভূমিকম্পের বিপর্যয়ে কি কি কাজ করব আর কি কি করব না। এছাড়াও আমরা ভূমিকম্পের হাত থেকে বাঁচার জন্য বেশ কিছু উপায় অবলম্বন করতে পারি। কোনো কারণে যদি আমরা জানতে পারি যে ভূমিকম্প আসতে পারে, এরকম কোনো বার্তা যদি আমাদের কানে পৌঁছায়, সেই জন্য আমরা আগাম কিন্তু কিছু সতর্কতা বা আমি বলেছিলাম যে না আসার সম্ভাবনা বেশি এরকম কোনো বার্তা, বা আমরা যেহেতু জনজীবন যাপন করছি আমরা দেখি মাঝে মধ্যেই হয় ভূমিকম্প, তো সেক্ষেত্রে আমরা আগাম কিছু সতর্কতা অবলম্বন করতে পারি। ঠিক আছে, অগ্রিম সতর্কতা বা আগাম কোনো সতর্কতা আমরা অবলম্বন করতে পারি। কি সেই সতর্কতাগুলো? আমরা প্রথমত যে বাড়িতে বসবাস করছি সেটা যেন সেই কনস্ট্রাকশন প্রযুক্তি বা নিয়ম মেনে হয়, শক্তপোক্তভাবে তৈরি হয়। 2 নম্বর, বাড়ির যে ইলেকট্রনিক্সের যে কাজগুলো রয়েছে সেগুলো এমন কোনো না হয় বা দুর্বল হয়ে না পড়ে যেগুলো থেকে হঠাৎ কোনো কারণে শর্ট সার্কিট হতে পারে, তাহলে আমরা সেখান থেকে বাঁচতে পারি। 3 নম্বর হচ্ছে কিছু শুকনো খাবার সবসময় ঘরে সঞ্চয় করে রাখা, যেগুলো থেকে আমরা 2 দিন 3 দিন যদি মানুষের সঙ্গে যোগাযোগ করতেও না পারি তাহলেও বেঁচে যেতে পারবো। তারপর হচ্ছে আমরা করি যেটা, সেটা হচ্ছে পানীয় জল। এই সময় পানীয় জলের একটা কিন্তু বিশুদ্ধ পানীয় জলের একটা কিন্তু সবসময় সম্ভাবনা বা না পাওয়ার সম্ভাবনা থাকে। তো সেইগুলোকে যদি আমরা চেষ্টা করি যে একটু কিছু জল মজুত করে রাখা, তাহলে কিন্তু আমরা করতে পারি। বা বিপর্যয় মোকাবিলার যে কিট বলা হয় সেগুলো যদি আমরা সঙ্গে রাখি। এছাড়া আমরা জলে দেওয়ার জন্য যে জল শোধনকারী ট্যাবলেট সেটা রাখতে পারি কাছে। এই সমস্ত বিষয়গুলো বা সতর্কতা যদি আমরা অবলম্বন করি আগে থেকে, তাহলে হয়তো দুর্যোগের হাত থেকে বা এই ভূমিকম্পের মতো যে দুর্যোগ তার থেকে বাঁচার একটা সম্ভাবনা থাকে। কাছে কিছু নগদ টাকা বা ক্রেডিট কার্ড এটা রাখতে পারি। এই সমস্ত ভাবে আমরা পয়েন্টগুলো আস্তে আস্তে আলোচনা করে লিখতে পারি পরীক্ষার সময় যদি আসে। এবার একটা ভাইটাল পয়েন্ট পড়বো, আমরা পড়েছিলাম ভূমিকম্পের সময় কি করা উচিত আর ভূমিকম্পের সময় কি করা উচিত। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ভূমিকম্পের পরে আমাদেরকে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। ভূমিকম্পের পরবর্তী সময়ে করণীয় কাজ।
এটা একটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, 3 নম্বর বা 2 নম্বরের আসতে পারে। এটাকেও আমরা পয়েন্ট করে করে লিখব। ভূমিকম্পের পরবর্তী সময়ে আমাদেরকে মূলত যে কাজটা খুব ভালো করে বা মন দিয়ে করতে হবে সেটা হচ্ছে কোনো রকম গুজব না ছড়ানো। অর্থাৎ কোথাও কম মানুষ মারা গেছে, বেশি করে মানুষ তৈরি করা, এই সমস্ত বিষয়গুলো যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর, কোনো রকম গুজবে যেমন ছড়াবো না, সেরকম কোনো গুজবে মানুষ যেন কানও না, অর্থাৎ আমরা যেন না শুনতে যাই যে এই করেছে, ওখানে অনেক মানুষ মারা গেছে, ওখানে এই বড় ক্ষতি হয়েছে, হয়তো আদৌ তা হয়নি। তো এই ধরনের কোনো মিথ্যা প্রচার বা গুজবে আমরা কান দেবো না বা শুনবো না কারো থেকে। 3 নম্বর যেটা করতে পারি সেটা হচ্ছে একটা আফটার শক আসতে পারে, অর্থাৎ আমার কোনো প্রিয়জন বা আমার বাড়ির কেউ চাপা পড়ে গেছে বা কোনো প্রিয় পশু বা কোনো বড় সম্পত্তির ক্ষতি হয়ে গেছে, এই ধরনের কোনো কিন্তু শক আসতে পারে। তার জন্য নিজেরা মানসিকভাবে তৈরি থাকবো। অর্থাৎ তাতে যদি আমি আবার ভেঙে পড়ি, আমি নিজেও দুর্বল হয়ে যাই, তাহলে বাকিদেরকে যে সামলানোর বা বাঁচানোর যে ক্ষমতা সেটা কিন্তু আমার থাকবে না। ফলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটু শক্ত থাকতে হবে। অন্যকে আশ্বস্ত করা, যারা খুব ভেঙে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে মানসিক দিক থেকে, তাদেরকে মানসিক দিক থেকে শক্তি যোগানো, এই সমস্ত কাজগুলো করা। কোথাও হয়তো দেখা গেল যে ইলেকট্রিক পোল ভেঙে গেছে, তাহলে তাড়াতাড়ি কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করা এবং বিদ্যুতের তারে হাত না দেওয়া। গ্যাস সিলিন্ডার ঘরে আছে, তারপরে আমরা কিন্তু কখনোই আগুন জ্বালাতে যাব না, ঘরেও না, প্রকাশ্য কোনো জায়গায় কিন্তু সিলিন্ডার থেকে আগুন জ্বালাবো না, তাহলে কিন্তু সেখান থেকে অগ্নি নির্বাপনের একটা বা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তার বন্যা হয়ে, ভূমিকম্প হয়ে যাওয়ার পরেও ঘরের কোনো ইলেকট্রিক সুইচের হাত দিয়ে কিছু চালাতে যাব না, অর্থাৎ সেখান থেকে কিন্তু একটা শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থেকে যাবে, কারণ কোথায় কি হয়ে আছে আমরা কিন্তু তখন কেউ জানি না। যদি খবর আমাদের নিতান্তই শুনতে হয়, তাহলে ব্যাটারি পরিচালিত যে রেডিও আছে সেগুলো থেকে আমরা চালাতে পারি। আলোর যদি প্রয়োজন হয় তাহলে ব্যাটারি চালিত যে টর্চ সেটা আমরা ব্যবহার করতে পারি। এইভাবে আমরা কিন্তু ভূমিকম্পের পরবর্তী সময়ে যে করণীয় কাজ বা বিপর্যয় তার মোকাবিলা করতে সক্ষম হব। আজকে এটুকুই আমাদের পড়ানোর বিষয় ছিল। যে টপিকটা পড়ানো হলো বিপর্যয় মোকাবিলার শিক্ষা, কি কি মূলত পড়তে হবে একটুখানি বলেছি আমি পড়াতে। আর যদি এই বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা পোস্ট করার পরে ফেসবুকে সেগুলো একটু কমেন্ট করার পরে বুঝতে পারবো। আর এই টপিকটা থেকে কি কি কোশ্চেন আসতে পারে বা কি কি কোশ্চেন বা প্রশ্ন উত্তর তোমরা তৈরি করবে, তার প্রশ্নটা আমি দিয়ে দিচ্ছি, এই উত্তরগুলো বাড়িতে নিজেরা তৈরি করার চেষ্টা করবে। যে লকডাউন চলছে, তারপরে যখন বিদ্যালয় খুলবে আমাদের, তখন কিন্তু উত্তরগুলো আমি ক্লাসে দেখব, তো নিজেরা চেষ্টা করবে উত্তরগুলো ঠিকঠাকভাবে তৈরি করে নেওয়ার। বইয়ে আছে আর যতটা পড়িয়েছি আমি এখানে একটু দেখে নেবে, নিয়ে রেডি করবে। প্রথম কোশ্চেন, দুর্যোগ কাকে বলে? দ্বিতীয় কোশ্চেন, বিপন্নতা বলতে কি বোঝো? 3 নম্বর, ঝুঁকি বলতে কি বোঝায়? 4 নম্বর কোশ্চেন, বিপর্যয় কি? 5 নম্বর কোশ্চেন, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য কী? 6 নম্বর, ভূমিকম্প কাকে বলে? 7, জনজীবনে ভূমিকম্পের প্রভাব আলোচনা করো। 8 নম্বর পয়েন্ট, ভূমিকম্পের ক্ষতি আটকাতে ছাত্রছাত্রীদের ভূমিকা কী? 9 নম্বর পয়েন্ট, ভূমিকম্পের সময় কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয়। 10 নম্বর পয়েন্ট, ভূমিকম্পের পরে কী কী করা উচিত। আর একটা বিষয় আমি একটুখানি একটা পয়েন্ট আলোচনা করে দিই, তাতে তোমাদের সুবিধা হবে দেখতে পড়তে। এই যে ভূমিকম্প সম্পর্কে আমরা পড়লাম বা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে পড়লাম, জনজীবনে কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে। এটা কিন্তু একটা কোশ্চেন আসতে পারে। এটা ভাইটাল কোশ্চেন, এটা 3 নম্বরে কিন্তু আসতে পারে এবং আমরা পয়েন্ট করে করে এটা লিখতে পারবো। প্রথম আমরা একটা পয়েন্ট দিতে পারি এখানে,
অর্থাৎ আমাদের যে জনজীবন তার উপরে কিন্তু ভূমিকম্প যদি আসে তার একটা বিরাট প্রভাব পড়ে। প্রথমে আমরা একটা পয়েন্ট লিখতে পারি যে ঘরবাড়ি ক্ষতি বা পরিবেশের ক্ষতি। যদি কোথাও ভূমিকম্প হয় অকস্মাৎ, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে যদি বড় পরিমাণের কোনো তীব্র মাত্রার ভূমিকম্প হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ঘরবাড়িগুলো ভেঙে যেতে পারে। আর যদি ঘরবাড়ি ভেঙে যায় তাহলে কিন্তু পরিবেশেরও অনেক ক্ষতি হয়। কি ঘরবাড়িগুলো ভেঙে পড়লো, ফলে মানুষের প্রচুর সম্পত্তি নষ্ট হলো, পরিবেশ দূষণ তৈরি হবে, অর্থাৎ যদি মানুষ মারা যায় বা বিভিন্ন জায়গায় ড্রেন বা নিকাশি ব্যবস্থায় সেগুলো জল আটকে যায়, গিয়ে কিন্তু পরিবেশের একটা ক্ষতি হতে পারে। 2 নম্বর পয়েন্ট আমরা লিখবো হতাহতের ঘটনা বা জীবনহানির ঘটনা। এটা একটা খুব স্বাভাবিক বিষয়। যদি কোনো বড় মাত্রার ভূমিকম্প হয় সেক্ষেত্রে কিন্তু মানুষের জীবন যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি বলেছিলাম যে বিশেষ করে শিশু এবং বৃদ্ধ যারা হয়তো ভূমিকম্পের সময় তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে কোনো ফাঁকা জায়গায় পৌঁছাতে পারেনি, ঘরের মধ্যে ঘর ভেঙে চাপা পড়ে যেতে পারি, রাস্তায় কোনো ইলেকট্রিক পোল বা বড় গাছের নিচে চাপা পড়ে যেতে পারে, এর ফলে কিন্তু মানুষের জীবনহানির একটা সম্ভাবনা থেকে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব, ক্ষতিকর প্রভাব। 3 নম্বর পয়েন্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে পানীয় জলের অসুবিধা। যেহেতু সেই সময় ঘরবাড়ি বা রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থার অসুবিধা হয়, ঘরবাড়ি ভেঙে পড়ে, ফলে কিন্তু টিউবওয়েল বা যেখান থেকে পানীয় জল পাওয়া যায় সেগুলো কিন্তু মাটির নিচে চাপা পড়ে যায়। ফলে পানীয় জল বা বিশুদ্ধ পানীয় জলের একটা কিন্তু অভাব লক্ষ্য করা যায়। পানীয় জলের অভাব। চার নম্বর পয়েন্ট আমরা যেটা আলোচনা করব পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। যেহেতু ভূমিকম্প হলে প্রচুর পরিমাণে বাড়িঘর ভেঙে যেতে পারে, রাস্তাঘাটের মধ্যে চাপা পড়তে পারে, ফলে কিন্তু সেখান দিয়ে সেই এরিয়ার মধ্যে কোনো রকম মানুষ বাইরে থেকে ভেতরে প্রবেশ করা কঠিন। আবার চাপা পড়ে যাওয়া মানুষ বা আহত হওয়া মানুষদেরকে তুলে নিয়ে গিয়ে হসপিটাল বা কোনো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়াটাও কিন্তু খুব টাফ বিষয় হয়ে দাঁড়ায়, কঠিন হয়ে দাঁড়ায় বিষয়টা। কারণ যেহেতু রাস্তাঘাট সেই সময় সব জ্যাম হয়ে পড়ে থাকে, ফলে এটা কিন্তু একটা বিরাট ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। 5 নম্বর আমরা লিখি প্রবল জলোচ্ছ্বাস। কি করে সম্ভব? যদি দেখি যে সমুদ্রের মধ্যেও কিন্তু ভূমিকম্প হয়, অর্থাৎ সমুদ্র নিম্নবর্তী যে ভূত্বক সেখানে কিন্তু ভূ আলোড়নের ফলে সমুদ্রের যে তলদেশ সেখানেও বিরাট কিন্তু ভূমিকম্প সৃষ্টি হতে পারে। এবং সমুদ্রের তলদেশে যে ভূমিকম্প সৃষ্টি হয় তার ফলেই মূলত আমাদের যে সুনামি বা জলোচ্ছ্বাস দেখি সেটা আসতে পারে। এবং তার ফলে সমুদ্র তীরবর্তী অঞ্চলের যে ঘরবাড়ি বা পর্যটন কেন্দ্রগুলো সেগুলো কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। বিদ্যুতের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে। অর্থাৎ 6 নম্বর পয়েন্ট আমরা দিই বিদ্যুতের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। বিদ্যুৎ ব্যবস্থার বিপর্যয়, অর্থাৎ ভূমিকম্প প্রবণ এলাকায় যেহেতু প্রচুর পরিমাণে গাছ বা বড় বড় বিল্ডিং ভেঙে পড়েছে, তার ফলে কিন্তু রাস্তায় যে ইলেকট্রিক তার বা পোল যেগুলো থাকে সেগুলো কিন্তু ভেঙে যায়। ফলে সেই এলাকার কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকে, যার ফলে অনেকে অসুবিধা হয়। যেমন আমরা কোনো খবর পেতে পারি না, নিউজ দেখতে পারি না, আলোর একটা সম্ভাবনা থাকে, অসুবিধা লক্ষ্য করা যায়। এর ফলেও কিন্তু আমাদের জনজীবন বিপর্যস্ত হয়। তো মূলত এই কটা পয়েন্ট আলোচনা করলেই আমাদের জনজীবনে ভূমিকম্পের প্রভাব সম্পর্কে উত্তর দেওয়া সম্ভব। এবং এটা খুব কেয়ারফুলি দিতে হবে। আর এই কোশ্চেনটা পুরোটা ভাইটাল কোশ্চেন এইটা।